কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আজ থেকে আমি নতুন একটা লেকচার সিরিজ শুরু করব, ফাংশন এবং ফাংশনাল লেখচিত্র। এটা তোমাদের ফার্স্ট পেপারের 8 নম্বর অধ্যায়ে আছে আর কি। তো ঠিক আছে, দেখো, প্রথম কনসেপ্ট হচ্ছে ক্রোমোজোর। ক্রোমোজোরটা কি এইটা আগে বুঝতে হবে, ঠিক আছে? তো সাপোজ মানে আমরা একটা লিখতে পারি ক্রোমোজোর, মনে করো এই যে 1,2, ঠিক আছে? এটা একটা ক্রোমোজোর টাইপের জিনিস। তো আরও একটু স্পেসিফিকভাবে বলি যে মনে করো একটা সেট আছে, ঠিক আছে? একটা সেট আছে যে সেট এ, একটা সেট আছে সেট এ, তার উপাদান সংখ্যা আমি লিখলাম 1 এবং 2। আর একটা সেট আছে বি, তো আমি এর উপাদান সংখ্যা লিখলাম হচ্ছে 2,3। ওকে, আচ্ছা, এখন মনে করো এই যে এ সেটের যদি এই দুইটা উপাদানকেই আমি নিয়ে আসি বাইরে, নিয়ে এসে আমি একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি একে আটকিয়ে দিই, তো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আটকায় দিই, তো এটা কি এ সেটের একটা উপাদান, এ সেটের উপাদান। তো এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটকায় দিলে এখানে প্রথম উপাদান কমা দ্বিতীয় উপাদানটা আসতেছে, এইখানে ফার্স্টটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেট, ঠিক আছে? এবং সেকেন্ডটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট। ওকে, তো ওকে, তো এইভাবে যে জোড়টা তৈরি হয়, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে জোড়টা তৈরি হয় একে বলা হয় ক্রোমোজোর। এখন ক্রোমোজোরের ক্ষেত্রে একটা বিষয় আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে সাপোজ এই যে 1,2 এইটা কিন্তু কখনোই 2,1 সমান হইতে পারবে না। তার মানে আমার বোঝাই যাচ্ছে যে এই জোড়ের ভিতরে একটা ক্রম থাকবে, ঠিক আছে? একটা ক্রম মেনটেন করে সে চলবে। এই ক্রমটাকে মেনটেন করে চলার কারণেই এটাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোর। এমন একটা জোড় থাকবে, এমন একটা অর্ডার পেয়ার থাকবে, এমন একটা পেয়ার থাকবে যেটা অর্ডার মেনটেন করে চলে, ঠিক আছে? এই কারণে এটাকে হচ্ছে বলা হয় ক্রোমোজোর। তো সাপোজ একটা সেট এ আছে যে তার মধ্যে এ বি সি ডি এই সবগুলোই আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা ক্রোমোজোর নিই যে এ বি, তো এই এ বি কখনোই বি এ এর সমান হবে না, এটা মেনটেন করে চলবে, একটা ক্রম মেনটেন করে চলবে, ঠিক আছে? তো এই ক্রম মেনটেন করে চললেই এটাকে ক্রোমোজোর বলে। আর একটু বিস্তারিত সামনে আসবো যখন উদাহরণের মাধ্যমে দেখাবো। তো দেখো এখানে পরবর্তীতে যেটা বলতেছে সেটা হচ্ছে ক্রস বা কার্তেসীয় গুণন। তো তোমরা এসএসসিতে পড়ে আসছো এটা। তো আমি মোটামুটি একটু বলি যে দুইটি নন এমটি সেট বা ফাঁকা সেট না এমন দুইটা সেট যদি এ এবং বি হয়, তাহলে এদের গুণনে উপাদানগুলির যে ক্রোমোজোরগুলির সৃষ্টি হয় তাদের মাধ্যমে যে নতুন সেট এ গুণ বি তৈরি হয় সেটাকেই বলা হয় হচ্ছে সেই গুণটাকেই বলা হয় হচ্ছে কার্তেসীয় গুণন। যেমন একটা উদাহরণ দিই, মনে করো এ হচ্ছে 1,2, ওকে, এবং বি হচ্ছে মনে করো 3। আমি খুবই ছোট একটা দিলাম। তো এখানে এ গুণন বি যদি করি তাহলে এখানে আমাদের কি আসবে 1,3, এই যে 1,3 এবং 2,3, এই যে দুইটা, একটা ক্রোমোজোর আর একটা ক্রোমোজোর, দুইটা ক্রোমোজোর আসছে না? তো দুইটা ক্রোমোজোর আসছে। সো এইটা হচ্ছে আমাদের এই যে যেই গুণনের মাধ্যমে হয়েছে এবং গুণনের মাধ্যমে আমরা এখানে একটা ক্রোমোজোর সৃষ্টি করছি, সেই ক্রোমোজোরগুলির অনেকগুলো ক্রোমোজোরগুলির যে সেট, সেই সেটটাকে এ গুণন বি সেট বলে, বা এই গুণনটাকে বলা হয় ক্রস গুণন অথবা কার্তেসীয় গুণন। এখন এখানে কার্তেসীয় গুণন বলার একটা কারণ আছে, ঠিক আছে? তো সাপোজ এখানে আমি একটু বলে আসি যে এখানে যদি আর একটা জিনিস খেয়াল করো যে বি গুণন এ যদি আমি এইটা করতে চাই তাহলে কী হবে বলো? আমার এই যে 3 এটা আগে আসবে না, বির উপাদানটা আগে আসবে, তো 3,1 হবে, আর একটা হবে 3,2। ওকে, 3,1 এবং 3,2 এটা কিন্তু আমাদের আসতেছে। তাহলে
এইখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে ছিল 1,3 আর এইখানে আছে 3,1। তো এরা কি ক্রম মেনটেন করে চলতেছে? একে অন্যের কি সেম? দুইটাই কি সেম? না। প্রথমটা হচ্ছে আগে যেটা আছে সেটা এ উপাদান থেকে আসছে, প্রথম যে কোঅর্ডিনেটটা আছে এটা এ উপাদান থেকে আসছে, কারণ এখানে এ ফার্স্টে ছিল। দ্বিতীয়র ক্ষেত্রে বি গুণন এর ক্ষেত্রে বিতে যেই উপাদানটা ছিল সেটা এইখানে ফার্স্ট কোঅর্ডিনেট হিসেবে কাজ করতেছে। তার মানে এইখানে কি, এখানে কিন্তু একটা অর্ডার মেনটেন করে চলে যে ফার্স্টে এ গুণন বি বা বি গুণন এ যেটাই থাকুক, ফার্স্টে যে সেটটা থাকবে সেই সেটের উপাদানগুলোই ফার্স্টে বসবে, ঠিক আছে? এবং দ্বিতীয় যে সেটটা থাকবে তার উপাদানগুলো সেকেন্ডে কমার পরে বসবে, সেকেন্ড কোঅর্ডিনেট হিসেবে কাজ করবে। তার মানে এখানে একটা ক্রম কাজ করতেছে। তার মানে a,3 যেমন 3,1 এর সমান না, 1,3 যেহেতু 3,1 এর সমান না, তাহলে আমরা এখানে বলতে পারি যে a গুণন b কখনোই b গুণন a এর সমান হবে না, ঠিক আছে? এটা কখনোই সমান হবে না। তার মানে আমরা সাপোজ যদি একটু অফিসিয়ালভাবে লিখতে চাই, বইয়ের ভাষায় যদি লিখতে চাই, তাহলে আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এ বি বিলংস টু আর, যেন অবশ্যই বাস্তব সংখ্যার মধ্যে হইতে হবে, যেন এ হচ্ছে বড় হাতের এ সেটের উপাদান এবং বি হচ্ছে বড় হাতের বি সেটের উপাদান, ঠিক আছে? আর যদি আমরা বি গুণন এ এটাকে লিখতে চাই সেট পদ্ধতিতে, তাহলে বি কমা এ, যেখানে হচ্ছে আর দুটোই বাস্তব সংখ্যা এবং বি এ বি এর উপাদান এবং এ ছোট হাতের এ বড় হাতের এর উপাদান হবে, ঠিক আছে? এর উপাদান হবে। তার মানে আমাদের এখানে কিন্তু এটা আসতেছে কি, এই যে এটা আসতেছে এ গুণন এর ক্ষেত্রে এ সেটের থেকে এবং বিটা আসতেছে বি সেট থেকে, ওকে? তো এটা অফিসিয়ালভাবে লিখলে এইভাবে আসে বা বইয়ের ভাষায় লিখলে এটাই আসে। এখন কথা হচ্ছে এখানে একটা বিষয় যে আমরা কেন এটাকে কার্তেসীয় গুণন বলতেছি, সেই ব্যাখ্যাটা একটু আসে, ঠিক আছে? তো আচ্ছা, পুরোটা মুছি একটু। দেখো, মনে করো এ আছে হচ্ছে 1,2 ফার্স্টে যেটা নিয়েছিলাম এবং বি আছে হচ্ছে 3, ঠিক আছে? তাহলে এ গুণন বি আমরা কি পাইছি? এ গুণন বি পাইছি হচ্ছে 1,3 এবং 2,3, ওকে? এখন আমরা যদি এই যে অর্ডার পেয়ার বা ক্রোমোজোর, এই ক্রোমোজোরগুলিকে প্রথমটাকে ভুজ এবং দ্বিতীয়টাকে কোটি ধরি, তাহলে কোটি বানান কি ভুল করছি কে জানে? তাহলে এটাকে যদি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আমরা সাজিয়ে দিই, তো আমরা জানি এক্স এবং ওয়াই অক্ষ এই প্ল্যানটাকে বলা হয় হচ্ছে তোমার কার্তেসীয় প্লেন, ঠিক আছে? তো কার্তেসীয় প্লেনে যদি আমরা এটা বসাই দিই, তাহলে ফার্স্টে কি থাকতেছে 1, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের 1, এটা 2, এটা 3 না? তাহলে এই যে 1, পরেরটা কি আছে 3, 1 2 3, তার মানে ঠিক এইখানে না জিনিসটা এখানে আছে। আচ্ছা, দ্বিতীয় ক্রোমোজোরটা যদি নিই, তাহলে ফার্স্টেরটা কি এক্স, পরেরটা ওয়াই, তাহলে এটা হবে হচ্ছে এই যে এখানে হবে, তার মানে এটা হচ্ছে 1,3 আর এটা হচ্ছে 2,3। সুতরাং যেহেতু বলা যায় যে এ গুণন বি এর কারণে, যে গুণনের কারণে যে ক্রোমোজোরগুলির মাধ্যমে যে নতুন সেটটা গঠন হয়েছে, সেই ক্রোমোজোরগুলিকে যদি এক্স এবং ওয়াই প্লেনে আমরা বা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আমরা যদি ভুজ এবং কোটি হিসেবে কাউন্ট করে এটাকে বসাই দিই, তাহলে কিন্তু আমাদের এই যে এইভাবে কিছু পয়েন্ট আইডেন্টিফাই করা যায়। এই কারণে এই গুণনটাকে বলা হয় হচ্ছে কার্তেসীয় গুণন, ঠিক আছে? কার্তেসীয় গুণন, যেখানে ফার্স্ট কোঅর্ডিনেটকে বলা হয় ভুজ এবং কোনো একটা ক্রোমোজোরের, এবং সেকেন্ড কোঅর্ডিনেটকে বলা হয় হচ্ছে কোটি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি, আমাদের কিছু রিমার্ক মনে রাখতে হবে, সেটা হচ্ছে এ গুণন বি এবং বি গুণন এ এটা কখনোই সম্ভব না যদি উভয় ফাঁকা সেট না হয়।
তো এই দুইটা তখনই সম্ভব যখন দুইটা ফাঁকা সেট হবে, মানে এ যদি একটা ফাঁকা সেট হয় এবং বি যদি একটা ফাঁকা সেট হয়, তাহলে এ গুণন বি এ আমরা ফাঁকা সেটই পাবো, ঠিক আছে। আবার বি গুণন এ এইটাও আমরা ফাঁকা সেটই পাবো। তো সেই ক্ষেত্রে এই দুইটাই সমান হয়ে যাবে, এ গুণন বি এবং বি গুণন এ এই দুইটাই সমান হয়ে যাবে। আচ্ছা, তারপরেরটা কি? তারপরেরটা বলছে যদি এ এর উপাদান সংখ্যা এন এ যদি পি হয় এবং এন বি কিউ হয়। আচ্ছা, সেটা হচ্ছে এ সেটের যে উপাদান, এর উপাদান আমরা যদি পি ধরি এবং পরেরটা বি সেটের উপাদানকে যদি আমরা কিউ ধরি, তাহলে এ গুণন বি আমরা কত পাবো? পি কিউ, টোটাল পি কিউ পাবো। কীভাবে? মনে করো এ সেট একটু আগে লিখছিলাম 1,2 আর বি কত আছে 3, ওকে। তাহলে এর উপাদান সংখ্যা কত? এন এ এর উপাদান হচ্ছে 2টা, আর এন বি এর উপাদান কয়টা? 1টা, ঠিক আছে। তাহলে এন এ গুণন বি কত হবে? আগে এ গুণন বিটা লিখে আসি। এ গুণন বিটা হচ্ছে ক্রোমোজোর কয়টা আসতেছে? 1,3 এবং 2,3, ওকে, 2,3। তাহলে এন এ গুণন বি এর ক্রোমোজোর সংখ্যা কয়টা? 2টা, ঠিক আছে। এর ক্রোমোজোর সংখ্যা কয়টা? 2টা। তো এই 2টাকে লেখা যায় না যে এন গুণন এ ক্রস এন গুণন বি? এটা লেখাই যায়, ঠিক আছে। তো এটা কিন্তু এই যে আইডেন্টিফাই করা যায়, এটাকে এইভাবে লেখা যায়। তো এখানে তাই বলছে যে পি কিউ গুণফলের সমান হবে। আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদিও ফাঁকা সেট বিহীন যদি কোনো সেট হয়, যে সেটের উপাদান সংখ্যা আছে ফাঁকা সেট না, তো এমন যদি দুইটা সেট হয় তাদের গুণনে কিন্তু এই যে শর্ত যেটা প্রথমে আমরা লিখে আসছি এই শর্তটা হয়, বাট তাদের উপাদান সংখ্যা কিন্তু সেম আসে। কেমন? যদি আমরা এ গুণন বি করি, তো এ গুণন বি করলে এটা আসতেছে না। আমরা যদি এবার বি গুণন এ করি, তো বি গুণন এ করলে আমাদের কত আসে? 3,1। এই যে 3,1, যেহেতু বি আগে এই জন্য 3টা আগে আসবে, পরেরটা হচ্ছে 3,2। এখন এইখানে উপাদান কয়টা আছে? 2টা। এখানে উপাদান কয়টা আছে? 2টা। তার মানে আমরা লিখতেই পারি যে এ গুণন বি এবং এন অফ বি গুণন এ এই দুইটা সেম, ঠিক আছে। যদিও দুইটা সেট সেম না, কিন্তু তাদের উপাদান সংখ্যা সেম হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে আমাদের এখানে বলছে যে কিছু বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো তোমরা অলরেডি পড়ে আসছো, যেগুলো এসএসসিতে ছিল, ঠিক আছে, এগুলো ছিল। তো আমি এই বিষয় নিয়ে আর বেশি আলোচনা করতেছি না, এখান থেকে একটু দেখে নিও। আর আমাদের লাগবে হচ্ছে এই যে আমাদের এটা লাগবে, ওকে। সেটা কি? এন এ এবং মানে এ সেটের উপাদান সংখ্যা যদি পি এবং বি সেটের উপাদান যদি হয় কিউ, তাহলে আমরা একটু আগে দেখে আসছি যে তাদের গুণনে পি কিউ উপাদান সংখ্যা আসবে। তাহলে এ গুণন বি এর উপসেট সংখ্যা কয়টা হবে? এটাই হচ্ছে বিষয়। এখন উপসেট কি আর প্রকৃত উপসেট কি? মনে করো যে আমাদের একটা সেট দেওয়া আছে 1,2,3। তো আর একটা সেট আমরা ধরে নিলাম 1,2। আচ্ছা, সি আর একটা সেট ধরে নিলাম যে 1,2,3, ঠিক আছে, এটা ধরে নিলাম আর কি। তো এইখানে বি সেটটা কি দেখছো? বি সেটের সকল উপাদান কিন্তু এ সেটের ভিতরে আছে। বি সেটের সকল উপাদান কিন্তু এ সেটের ভিতরে আছে। তার মানে বি সেটটা কিন্তু এ সেটের একটা প্রকৃত উপসেট, ঠিক আছে। এই যে প্রপার সাবসেট হবে, উপসেট মানে সাবসেট, তো প্রকৃত উপসেট মানে প্রপার সাবসেট হবে। আচ্ছা, কিন্তু যদি সি সেটের প্রতিটি উপাদান এ সেটের প্রতিটি উপাদানের সাথে মিলে যায়, তাহলে সি সেটটা এ সেটের উপসেট হবে। এটা প্রকৃত হবে না, এটা উপসেট হবে। কেন? 1 হচ্ছে উপসেট, 2 হচ্ছে ইকুয়াল, এই দুইটা আবার ইকুয়ালও বটে, ঠিক আছে, সি এবং এ ইকুয়ালও বটে। তো আমরা এখানে আলোচনা করব হচ্ছে উপসেট সংখ্যা নিয়ে, ঠিক আছে। তো উপসেট সংখ্যা নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, তার মানে আমাদের কাজ হচ্ছে এই যে এটা নিয়ে করা।
উপসেট, যেখানে ইকুয়ালটা আসবে, ওকে। তো দেখো এইখানে আমাদের কি বলছে যে এ গুণন বি এর উপসেট সংখ্যা হচ্ছে 2p কিউ। উদাহরণ দিই, যেমন এ যদি হয় 1,2, বি যদি হয় 3, তাহলে এ গুণন বি আমরা পাবো কত? 1,3 আর 2,3। ওকে, এখন কথা হচ্ছে যে এর উপাদান সংখ্যা কত? এন অফ এ বি, এ গুণন বি, এর উপাদান সংখ্যা কত? পি কিউ, মানে এই দুইটার গুণ করলে তো দেখাই যাচ্ছে যেহেতু এখানে 2 হবে। তাহলে উপসেট সংখ্যা কত হবে? এর উপসেট সংখ্যা কত হবে? অতএব এ গুণন বি এর উপসেট সংখ্যা হবে কত? 2p মানে স্কোয়ার, এটাই তো পি কিউ না, স্কোয়ার মানে কত? 4। এখন কথা হচ্ছে এখান থেকে কীভাবে 4টা উপসেট বের করব, দেখি একটা বের করি। তো 4টা উপসেট আমি এখানে লিখতেছি, ঠিক আছে? মনে করো প্রথম উপসেট আমরা C1 ধরলাম। প্রথম উপসেট কি হইতে পারে? প্রথম উপসেট হইতে পারে হচ্ছে শুধু একটা ক্রোমোজোম নিয়ে, শুধু একটা প্রথম ক্রোমোজোমটা নিয়ে আমরা একটা উপসেট তৈরি করতে পারি। আচ্ছা, 2 প্রকৃত উপসেট তৈরি করতে পারি, সরি। পরেরটা হচ্ছে 2,3, এটা একটা প্রকৃত উপসেট, এ এবং বি এর প্রকৃত উপসেট। আচ্ছা, তারপরে C3 দুইটাই নিয়ে আসতে পারি, 1,3 2,3, ঠিক আছে? তো এইটা কি? এই C3 কিন্তু আবার এর সমান সেট না? এই C3 এবং এ গুণন বি এই দুইটা কিন্তু আবার সমান সেট, কিন্তু এ মানে C1 এবং C2 এরা কিন্তু আবার প্রকৃত উপসেট, ঠিক আছে? আচ্ছা, C4 একটা ফাঁকা সেট হবে না? অবশ্যই একটা ফাঁকা সেট হবে, কারণ প্রত্যেকটা সেটের ভিতরে একটা ফাঁকা সেট থাকে। তাহলে এখন কথা হচ্ছে এখানে কয়টা আমরা সেট তৈরি করতে পারছি? আমরা এখানে টোটাল 4টা সেট তৈরি করতে পারছি, মানে উপসেট সংখ্যা এখানে কয়টা আসতেছে? তাহলে 4টা, ঠিক আছে? উপসেট সংখ্যা এখানে আমাদের 4টা আসতেছে। ওকে, এরপরে দেখো যে রিলেশন বা অন্বয়টা এখানে কি? সেটা হচ্ছে দুইটি সেট, আমি আগে সংজ্ঞাটা পড়ে আসি। দুইটি সেটের অবশ্যই তারা ফাঁকা সেট হবে না। দুইটি সেটের মধ্যকার ক্রস বা কার্তেসীয় গুণনের ফলে যে ক্রোমোজোমের সেট গঠিত হয় তা হতে নির্দিষ্ট, এইখানেই আমাদের দরকার, নির্দিষ্ট শর্তের অধীনে বাছাইকৃত ক্রোমোজোমগুলি দ্বারা গঠিত নতুন সেটকে রিলেশন বা অন্বয় বলে। একটা কন্ডিশন থাকতে হবে, সে কন্ডিশনের মধ্যে থাকতে হবে। আচ্ছা, যেমন একটা উদাহরণ দিই। মনে করো আমাদের একটা সেট আছে, সেই সেটটা হচ্ছে FM। আচ্ছা, করি এখানে ABCD। আচ্ছা, ABCD কেমন? মনে করো এ হচ্ছে বড় ছেলে, বি হচ্ছে ছোট ছেলে, সি একটা মেয়ে বড় মেয়ে, ডি হচ্ছে ছোট মেয়ে, ঠিক আছে? এবং বিতে আমরা একটা সেট তৈরি করি যে এফ আর এম, ফাদার এবং মাদার, ঠিক আছে? তো এফ এবং এম বাবা মা আছে, আর এখানে সন্তানদের, তার মানে এ হচ্ছে সন্তানদের সেট, বি হচ্ছে তাদের প্যারেন্টসদের সেট। তাহলে এখন যদি এদের মধ্যে সম্পর্ক তৈরি করতে চাই আমরা, এ গুণন বি যদি করতে চাই, তাহলে কি কি আসতে পারে? এ এফ, তারপরে এ এম, তাই না? আচ্ছা, তারপরে কত? বিএফ, তারপরে বিএম, আচ্ছা, তারপরে কি আসতে পারে? সিএফ, আচ্ছা, কি আসতে পারে? সিএম, এই ডিটা বাদ দিই, আর লাগতেছে না। ওকে, এইটুক আমরা রেখে দিই। এখন এটা কি হয়েছে? এটা এ গুণন বি না? একটা কার্তেসীয় গুণজ আমরা তৈরি করছি। কার্তেসীয় গুণনের ফলে একটা ক্রোমোজোমগুলির সেট গঠিত হয়েছে এ গুণন বি। দুইটি সেটের কার্তেসীয় গুণনের ফলে একটা ক্রোমোজোমগুলির সেট তৈরি হয়েছে। এখন এদের ভিতর থেকে নির্দিষ্ট শর্তের অধীনে বাছাইকৃত ক্রোমোজোমগুলি আমরা বের করব, একটা নির্দিষ্ট শর্ত। এবার শর্তটা অ্যাপ্লাই করি। শর্তটা হচ্ছে
আমার রিলেশন লাগবে। রিলেশন কার লাগবে? যে শর্ত, রিলেশনের শর্ত হচ্ছে ছেলে এবং বাবা হইতে হবে, ছেলে এবং বাবা। আচ্ছা, ছেলে এবং বাবা যদি হয় তার মানে আমি নতুন একটা সেট তৈরি করলাম, মনে করো R1। তো ছেলে এবং বাবা এখানে কি, এটা মনে করো ছেলে, ঠিক আছে, এটা হচ্ছে son1 son2 আর daughter1, ঠিক আছে। তো এখানে ছেলে কি কি, এ এফ এ এম কি আসবে? আসবে না, কারণ এটা মাদারের সাথে আছে বা মায়ের সাথে আছে। বিএফ কে আসবে? হ্যাঁ, সন, তার মানে পরেরটা কি, বিএফ আসতেছে। তো এই যে ছেলে এবং বাবার মধ্যে যে রিলেশন, আমি একটা নির্দিষ্ট শর্ত দিয়ে দিছি যে ছেলে এবং বাবাদের নিয়েই একটা নতুন সেট গঠন করতে হবে, একটা রিলেশনের সেট গঠন করতে হবে। ওকে, তো এই যে নতুন যে শর্তের অধীনে, নির্দিষ্ট শর্তের অধীনে বাছাইকৃত এই যে আগের যে ক্রোমোজোরের সেট ছিল সেখান থেকে বাছাইকৃত যে ক্রোমোজোরগুলি দ্বারা নতুন একটা সেট গঠন করছি, এই সেটটাকেই বলা হয় রিলেশন বা অন্বয়। ঠিক আছে, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো এইখানে আসলে এটা তো এক প্রকার রিলেশন হইতেই পারে, আর একভাবে এইভাবে এটাকে রিপ্রেজেন্ট এইভাবেও করা যায় যে এ রিলেটেড টু এফ, ঠিক আছে, এবং এখানে কি আছে, এখানে হচ্ছে বি রিলেটেড টু এফ, এইভাবে কিন্তু প্রকাশ করা যায় যে এ হচ্ছে এফের সাথে রিলেটেড আছে, রিলেশন আছে, বি হচ্ছে এফের সাথে রিলেটেড আছে। ওকে, তো এটাকে এইভাবে প্রকাশ করা যায় এবং কার্তেসীয় প্ল্যানে এগুলো বসানো যায়, যেগুলো যখন মান দেওয়া থাকবে তখন আমরা এগুলো শিখবো আস্তে ধীরে। আচ্ছা, তো এইখানে আসলে যদি আমরা একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে যে মনে করো আমরা যদি একটা নতুন সেট গঠন করতে চাই, যে এইখান থেকে যদি আমরা একটা জিনিস দেখাই, সেটা কি, এই যে এ রিলেটেড টু এফ, এটার থেকেই দেখাই এ রিলেটেড টু এফ, এটাকে এইভাবেই প্রকাশ করব, কিন্তু এইটাকে কখনো আমরা এইভাবে প্রকাশ করব না। এফ কখনো আগে আসবে না, ঠিক আছে, তারপরে এফ কখনো আগে আসবে না, এফ কখনো আগে আসবে না। তো একটা জিনিস, যদিও এটা আসলে ট্রিক হিসেবে মনে রাখার জন্য, অলওয়েজ আগে প্রোডাকশনটা সামনে থাকে, প্রোডাক্টটা সামনে থাকে, প্রোডাকশনটা পরে থাকে। প্রথমে থাকে প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট প্রোডাক্ট আর পরে থাকে হচ্ছে প্রোডাকশন। এটা জাস্ট মনে রাখার জন্য, সামনে যখন ফাংশন করব তখন এই জিনিসটা একটু কাজে লাগবে মনে রাখার জন্য, যে কোনটা ফাংশন না, ঠিক আছে। তো এটা মনে রাখার জন্য এটা কাজে লাগবে। তো ফার্স্টে যেটা থাকে সেটা প্রোডাক্ট, পরে যেটা থাকে সেকেন্ড কোঅর্ডিনেটে সেটা থাকে হচ্ছে প্রোডাকশন, ঠিক আছে। তো কীভাবে আসলে আমরা দিতে পারি, যে মনে করো একটা মেশিনের ভিতরে যদি ছাড়া হয়, যে মনে করো একটা আম, তা এটা ফাংশন করার সময় আমরা বুঝবো যে আমরা আসলে এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর, এই ওয়াই অ্যাক্সিস বরাবর কী দিতে পারি, ওয়াই অ্যাক্সিস বরাবর যে আমরা মানগুলো পাই একটা নির্দিষ্ট শর্তের অধীনে, সেখানে কি হয়, যেমন মনে করো এই যে ওয়াই সমান সমান মনে করো এক্স স্কোয়ার, তো এক্সের ভ্যালু যদি 2 বসাই, এক্সের ভ্যালু 2 বসাইলে ওয়াইয়ের ভ্যালু কত পাবো, 4 না, তাহলে এখানে যদি 2 বসাই তাহলে ওয়াইয়ের ভ্যালু এখান থেকে মনে করো 4 পাবো, তাহলে এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি 2,4, ঠিক আছে। তো এই যে এক্সের মানের কারণে ওয়াইয়ের ভ্যালুটা আমরা পাচ্ছি, এই কারণে আমরা এই যে এখানে এক্সের ভ্যালুর কারণে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাব, প্রোডাক্টের জন্য আমরা প্রোডাকশনটা পেয়ে যাব। তো এটা এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে, ট্রিক হিসেবে। আমরা সামনে খুব বিস্তারিত আমরা আলোচনা করব। তো যাই হোক, এখন এইখানে কি বলছে যে এ রিলেটেড টু এফ, কিন্তু কখনোই এফ রিলেটেড টু এ না, ঠিক আছে। তার মানে আমরা লিখতেই পারি যে এ এফ রিলেটেড টু আর রিলেশনের অন্তর্ভুক্ত, কিন্তু এফ কমা এ কখনোই রিলেশনের অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে, এটা কখনোই রিলেশনের অন্তর্ভুক্ত হবে না। ওকে, আর কিছু নাই। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস নিয়ে কথা বলতে পারি, সেটা হচ্ছে কিছু রিমার্ক। প্রথমটা কি,
যে এ এবং বি যদি দুইটি সেট হলে তাদের ক্রস গুণনে উৎপন্ন সেট এ গুণন বি হলে ইহার অন্যয় যদি আর হয়, আচ্ছা এ গুণন বি এর যদি একটা অন্যয় আর হয় তাহলে অন্যয়টি উক্ত সেটের উপসেট হবে। আচ্ছা, তার মানে এই আরটা কি হবে, একটা উপসেট ওর হবে, ঠিক আছে, একটা উপসেট হইতে পারে। তো সেটা কি, সেটা হচ্ছে মনে করো যে এই যে একটু আগে যেটা এখান থেকেই দেখাই দিই, একটু আগে যেটা এ এবং বি এর গুণনের ফলে আমি এ গুণন বি একটা সেট পাইছি, ঠিক আছে, এ গুণন বি। তো সেখান থেকে নির্দিষ্ট শর্তের অধীনে আমি নতুন একটা সেট পাইছি না আর। এখন এই আরটা কি, এই আর এর ভিতরে যে ক্রোমোজোর দুইটা আছে সেটা তো এর ভিতরেও আছে, তার মানে এখানে আর আর অ্যাকচুয়ালি এ এবং বি এর সাথে আমাদের রিলেটেড অবস্থায় আছে না, মানে উপসেট সংখ্যা, উপসেট হিসেবে কাজ করবে না, অবশ্যই আর হচ্ছে এ এবং বি এর এ গুণন বি এর একটা উপসেট হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো এখানে তাই বলছে যে উপসেট হিসেবে কাজ করবে। তো এইখানে বলছে এইখানে এটা প্রকৃত উপসেট, বাট সব মিলায় ওভারঅল মিলায় যতগুলো আমরা আর পাবো সেগুলো হচ্ছে একটা প্রকৃত উপসেট হিসেবে কাজ করবে এ এবং বি এর। আচ্ছা, পরেরটা কি বলছে দেখো, পরেরটা বলছে যে এ গুণ বি, আচ্ছা এর উপাদান সংখ্যা, আচ্ছা উপসেট সংখ্যা 2p কিউ, এটা আমরা পাইতাম, তাহলে অন্যের সংখ্যাটা কত হবে, এইটাই হচ্ছে বিষয়। তার মানে অ্যাকচুয়ালি যদি আর একটা উপসেট হয়, আর আমরা একটু আগে দেখে আসছি যে উপসেট এই দেখো কোথায়, এই যে এইখানে বুঝাইছিলাম না, হ্যাঁ এখানে বুঝাইছিলাম যে এই যে উপসেট সংখ্যা 2p কিউ, এই যে 2p কিউ। তো এর উপসেট সংখ্যা, যেহেতু উপসেট সংখ্যা হচ্ছে 2p কিউ, এবং এখন দেখতেছি যে আর একটা প্রকৃত আর একটা উপসেট, তার মানে এই উপসেটের সংখ্যা বা অন্যয়ের সংখ্যা দুইটাই কি হবে 2p কিউ, ঠিক আছে। আর যদি একটা উপসেট হয় তাহলে তার সংখ্যাটাও আমাদের p কিউ হবে। আচ্ছা, কোনো অন্যয়ের যে কোনো একটি ক্রোমোজোর এ গুণন বি এ কমা বি যদি আর এর ভিতর থাকে, তো এটা আসলে আচ্ছা এখানেই বুঝাই, সেটা হচ্ছে সাপোজ আমাদের একটা দেওয়া আছে যে এসি এবং বি গুণনে আমরা পাইলাম বিডি। তো এ গুণন বি আমরা পাচ্ছি কত, এ কমা বি, তারপরে এ কমা ডি, সি কমা বি, আর সি কমা ডি, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো একটা ক্রোমোজোর নিই, আমরা এই ক্রোমোজোরটা নিয়ে আসি, সেটা কি এ কমা বি। এখন এই যে এ কমা বি এর যে এই উপাদানটা আসছে কি এ সেট থেকে, কারণ এ প্রথমে আছে তাই। বি উপাদানটা আসছে বি সেট থেকে, কারণ বি পরে আছে তাই। আচ্ছা, তো এইখানে বি যে উপাদানটা, এই ক্রোমোজোমের ভিতরে এই বি উপাদানটা, একে বলা হয় হচ্ছে ইমেজ বা প্রতিচ্ছবি। ইমেজ বা প্রতিচ্ছবি, যদিও ফাংশনের ইমেজটা কাজে লাগে, অন্যের ইমেজটা খুব একটা কাজে লাগে না, আমি একেবারে বেসিক ধরে পড়াচ্ছি এই কারণে একটু বলে যাচ্ছি। তো এই বিটাকে বলা হয় হচ্ছে ইমেজ, এবং এই এটাকে বলা হয়, এই ক্রোমোজোমের প্রথম উপাদানটাকে বলা হয় প্রি ইমেজ। ওকে, এটাকে বলা হয় ইমেজ, সেকেন্ড যেটা থাকে তাকে বলা হয় ইমেজ, এবং আগেরটাকে বলা হয় হচ্ছে প্রি ইমেজ। তো ঠিক আছে, এখন হচ্ছে অন্যয়ের প্রকাশটা কত প্রকার, 3 প্রকারে অন্যয়কে প্রকাশ করা যায়। তো যেমন একটা হচ্ছে মনে করো আর একদম সেট গঠন মানে যেভাবে আমরা করতে পারি যে 1,2 ক্রোমোজোর সংখ্যা যেভাবে লিখে করি, যে 1,3, তারপর মনে করো 5,4, যে এরকম টাইপের, ঠিক আছে, আমরা যেভাবে ক্রোমোজোর দিয়ে লিখি আর কি গুণনের ফলে। তো এটাকে বলা হয় রোস্টার বা টেবুলার ফর্ম। পরেরটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, যেটা আমাদের বইতে থাকে আর কি। তো কেমন, একটা ক্রোমোজোর এ এবং বি,
আচ্ছা, এটা বিলংস টু আর দিতে পারি, যেন এ হচ্ছে এ উপাদানের থেকে আসছে এবং বি উপাদান থেকে আসছে, ঠিক আছে, এটাকে এইভাবে লিখতে পারি। তারপরে এর ভিতরে কন্ডিশনও লেখা যায়, যাই হোক। আচ্ছা, এরপরে অ্যারো বা অ্যারো ডায়াগ্রাম সেটা কেমন হতে পারে, আমরা যদি দুইটা সেটকে এইভাবে প্রকাশ করি, যেটা সামনে আমরা খুব লিখব 1 2 3 এ, মনে করো এ বি সি ডি যদি লিখি, সাপোজ এই যে এরকম করে অ্যারো দিয়ে আমরা হচ্ছে এটাকে যদি রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, তো এটা কি হইতে পারে, রিলেশন, এটা এ আর এটা বি, এ সেট এবং বি সেট দুইজন রিলেটেড অবস্থায় আছে এবং এটা এইভাবে। তো অ্যারোর মাধ্যমে আমরা একটা দেখতে পারি যে রিলেশনটা কেমন হইতে পারে। রিলেশনটা এরকম যে 1a, ঠিক আছে, 2b, তারপরে আছে 3c, তারপরে মনে করো এটা হইতে পারে 3d, এই যে এরকম হইতে পারে আর কি, এরকম রিলেশন হইতে পারে। ওকে, তো এইখানে দেখো একটা জিনিস, সেকেন্ড যেই উপাদানগুলো ছিল ক্রোমোজোরের তাকে আমরা কি বলছিলাম, ইমেজ। তার মানে এই যে বি সেটের উপাদানগুলোকে কি বলতেছি আমরা, ইমেজ। এই যে ইমেজ, ঠিক আছে, এটা হচ্ছে ছবি। তার মানে এইখানে যদি আমাদের আয়না থাকে, তাহলে এই যে এ সেটের যে প্রতিচ্ছবিটা পড়তেছে আয়নায়, এটাই হচ্ছে আমাদের ইমেজ। আর এই এ সেটের উপাদানগুলিকে কি বলবো আমরা, প্রি ইমেজ, ঠিক আছে। যদিও আমাদের অন্যয়ের ডোমেন এবং রেঞ্জ আছে, কিন্তু আমরা ওই বিষয়ে যাচ্ছি না, আমরা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ শিখব। তো মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে, একটু ক্লিয়ার কনসেপ্ট আসছে আশা করি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইন্টারভ্যাল নিয়ে আলোচনা করতে হবে। ইন্টারভ্যাল বা ব্যবধি, তোমরা ব্যবধি সম্পর্কে জানো। প্রথমটা হচ্ছে ওপেন। কেমন ওপেন, যে মনে করো 2 থেকে এক্সের ভ্যালু 5-এর ভিতরে আছে, তাহলে এটাকে আমরা কীভাবে প্রকাশ করি, 2,5, ঠিক আছে, এই যে এইভাবে প্রকাশ করি না ক্রোমোজোর পদ্ধতিতে, ক্রোমোজোর বলতে ব্যবধি পদ্ধতিতে আমরা এখানে 2,5 ফার্স্ট ব্র্যাকেট কেন দিই, তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে এই যে লেস দেন বা গ্রেটার দেন যদি থাকে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, কিন্তু যদি গ্রেটার দেন ইকুয়াল থাকে সেক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট দিই। সেকেন্ড ব্র্যাকেটও দিই, কেন দিই সেটা আমরা আসবো। তো এটাকে যদি আমরা সংখ্যারেখা পদ্ধতিতে নাম্বার লাইনে যদি আমরা সাজাই, তাহলে এটা মনে করা হচ্ছে 2, এটা 5। তো ফার্স্ট ব্র্যাকেট থাকলে কি হবে, যে ওই 2টা আসবে না, এখানে গোলটা কি হবে, ভরাট হবে না, ভিতরেরটা ভরাট হয়ে যাবে। ওকে, এই ভিতরেরটা ভরাট হয়ে যাবে। তো এটা এইভাবে লেখা যায়। আচ্ছা, তারপর এটা হচ্ছে কি, তারপর এটা ওপেন এবং ক্লোজড, তা সেটা কীভাবে লেখা যায়। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এটাকে কিন্তু এইভাবে লেখা যায়, এটাকে কিন্তু এইভাবেও লেখা হয়, ঠিক আছে, এই দুইটা পদ্ধতিতে এটাকে লেখা হয়। আচ্ছা, পরেরটা হচ্ছে ওপেন ক্লোজড বা সেমি ওপেন। কেমন হইতে পারে, মনে করো 2x, এই পাশে আমি ক্লোজ করে দিছি, মানে ইকুয়াল দিয়ে দিছি, ক্লোজ করে দিছি। ওপেন মানে ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজ মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট আসবে। তার মানে এখানে কি হবে, 2 এর এখানে কি আছে, ওপেন আছে না, তার মানে 2 ওপেন, মানে 2 আসবে না। 5 কি আসবে, 5 কিন্তু ইকুয়াল আছে, তার মানে 5 অবশ্যই আসবে, তার মানে থার্ড ব্র্যাকেট। যদি এটা আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, তাহলে 2 হবে, আর এখানে কত হবে, 5। এইখানে বৃত্ত ভরাট হবে না, বাট এটা কিন্তু বৃত্ত ভরাট হয়ে যাবে। ওকে, তো এই যে এই অংশটুকের মধ্যে অ্যান্সারটা থাকবে। এরপরটা হচ্ছে ক্লোজড ওপেন, তো সিমিলার, এই যে এরকম। তার মানে এটাকে কি লিখতে পারি আমরা, 2,5 কী হবে, ওপেন হবে। তো ওপেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজড হলে থার্ড ব্র্যাকেট। তো এখানে 2, এটা 5 যদি হয় এটা ভরাট হয়ে যাবে, এবং এটা ভরাট হবে না, এটা ওপেন থাকবে আর কি। আচ্ছা, পরেরটা হচ্ছে ক্লোজড, এর যে দুই পাশে ক্লোজড আছে, ক্লোজড মানে ইকুয়াল থাকবে, এই আর কি বিষয়। তো 2, 5। ওকে, তো 2, 5 যদি হয় তাহলে এটা হবে 2, এটা হবে 5,
তো এটাও ভরাট হয়ে যাবে, এটাও ভরাট হয়ে যাবে, এর ভিতরে সমস্ত কিছুই আসবে অ্যান্সারের ভিতরে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এইখানে তাহলে আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে ডিসক্রিট ইন্টারভেল। তো ডিসক্রিট ইন্টারভেলটা কি? তার কারণ হচ্ছে আমরা মনে করো একটা ফাংশন ধরি যে একটা মডুলাস ফাংশন, ঠিক আছে, যে উপরে মডুলাস অফ এক্স আর নিচে এক্স আছে। এখন দেখো তো এখানে দুনিয়ার যত এক্সের ভ্যালু বসাও না কেন ওয়াইয়ের ভ্যালু কি আসবে? দুনিয়ার যতই ভ্যালু বসাও না কেন ওয়াইয়ের ভ্যালু -1 আর 1-এর থেকে বেশি হবে না। কীভাবে? এক্সের ভ্যালু যদি 2 বসাও, ওয়াইয়ের ভ্যালু কী হবে? উপরে মডুলাস অফ 2, নিচে 2, কাটাকাটি করলে কী হবে? উপরে মডুলাস অফ 2 তো 2ই থাকবে, তার মানে 2/2 1 হবে। এক্সের ভ্যালু যদি -2 বসাও তাহলে কী হবে? উপরে মডুলাস অফ -2 আর নিচে -2। তো মডুলাসের ভিতরে -2 তো প্লাসে যাচ্ছে আর নিচে -2 থাকতেছে, কাটাকাটি করলে এখানে কত থাকে? -1 থাকে। তো এখানে 2 কেন? তুমি যদি 3ও বসাও তাও কাটাকাটি যায়, এখানে যদি -3 বসাও তাও কাটাকাটি। মোট কথা এই দুইটার বাইরে কোনো অ্যান্সার হবেই না। তো যখন এরকম কিছু নির্দিষ্ট সংখ্যা আসে, কোনো ইন্টারভেল না থাকে, ঠিক আছে, মানে কি বলবো, যে কোনো কিছুর ব্যবধির মধ্যে থাকবে না, যে এরকম কোনো ডট ডট থাকবে না, তো সেই ক্ষেত্রে তাকে বলা হয় ডিসক্রিট ইন্টারভেলস, তো বিচ্ছিন্ন। তো সেটাকে আসলে কীভাবে প্রকাশ করে? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, যেমন এই যে 1 আর -1, ঠিক আছে, 1 এবং -1 এই দুইটার বাইরে কোনো অ্যান্সারই হবে না। তো এটার মানে হচ্ছে 1 এবং -1 জাস্ট এই দুইটা অ্যান্সারই আসবে। এবং সংখ্যারেখা পদ্ধতিতে যদি দেখায়, এটা যদি -1 হয়, এটা যদি 1 হয়, জাস্ট এটা ভরাট হবে, জাস্ট এটা ভরাট হবে, ভিতরে কোনো কিছু আসবে না। ওকে, আচ্ছা, অসমতার কিছু বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো অসমতা অধ্যায়টা করানো আসলে উচিত ছিল আগে, বাট তোমরা যদি অসমতা সম্পর্কে এসএসসিতে একটু মিনিমাম ধারণা রেখে থাকো তাহলে এইগুলো বিষয়ে একটু ভালো বুঝবা। তারপরেও আমি একটু বুঝাই দিচ্ছি, দেখো যেগুলো আমাদের খুব বেশি কাজে লাগবে সেগুলো বুঝাই দিই। প্রথমটা হচ্ছে x² <= a²। তো এখান থেকে একটা বিষয় দেখো, x² <= a², উভয় পাশে যদি এখানে এটা কনস্ট্যান্ট, এক্সটা ভ্যারিয়েবল, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট, এক্সটা ভ্যারিয়েবল। তো আমরা জানি যদি কোনো ভ্যারিয়েবল পড়ে হয় এটাকে লেখা যায় মডুলাস অফ এক্স এবং এটাকে লেখা যায় +-x। তোমরা এসএসসির হায়ার ম্যাথে হয়তো করে আসছো, আর না করে আসলে অবশ্যই করে নিবা। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বেসিক জিনিস, যে মডুলাস অফ x² ভ্যারিয়েবল, অবশ্যই এক্স ভ্যারিয়েবল হইতে হবে, x² = মডুলাস অফ এক্স ইজ ইকুয়ালস টু +-x। আর যদি কনস্ট্যান্টের উপরে থাকে যেমন 2² তো আমরা তো জানি যে এটা 2² কী হবে, এটা 2ই হবে, ঠিক আছে, এটা আমরা জানি, এটা কোনো বিষয় না। তার মানে আমরা এই জিনিসটাকে কি লিখতে পারি? মডুলাস অফ এক্স, এবং এটা কি যার মাথায় স্কোয়ার আছে সেটাই বাইরে আসবে, যেমন 2-এর মাথায় স্কোয়ার আছে তাই সেটাই বাইরে আসছে, তার মানে এটা চলে আসবে। তো এই কারণে এইটা অথবা এরকম থাকতে পারে। তো যদি এরকম থাকে তাহলে বোঝার উপায় কি? দেখো, মডুলাস অফ এক্স এ, তো যদি এমন থাকে, মনে রাখার বিষয় এখানে অনেকে আসলে জাম্পিং রুল সামনে আসবে, জাম্প রুলের মাধ্যমে করতে পারে, বাট আমি একটু বলে দিই এটা খুব সহজে মনে রাখা যায়। ভ্যারিয়েবলের দিকে দেখতে হবে যে ভ্যারিয়েবলের দিকে কি আছে, লেস দ্যান আছে। কীভাবে মনে রাখবা? তীর চিহ্নভাবে মনে রাখবা যে ভ্যারিয়েবলের দিকে তীর চিহ্নটা আছে, তীর চিহ্ন, এই যে লেস দ্যানের ওইটা মাথাটা আছে, ঠিক আছে। তার মানে কনস্ট্যান্টটা কী করছে? ভ্যারিয়েবলের দিকে তীর ছুঁড়ে মারলে বিষয়টা কি হবে? যখনই তীরটা এই ভ্যারিয়েবলের দিকে থাকবে বুঝবা যে এক্সের ভ্যালু মাইনাস এই কনস্ট্যান্ট এবং প্লাস কনস্ট্যান্ট এর ভিতরে ও ভয়তে লুকাই যাবে, এর বাইরে যাবে না। ওকে, এর বাইরে যাবে না, ও ভয়তে লুকায় যাবে। যখন তীরটা ওর দিকে থাকবে ও ভয়তে এইখানে যে ভ্যারিয়েবলটা থাকবে তার মাইনাস এবং প্লাস ভার্সনের মধ্যে একদম ভয়ে লুকায় থাকবে। তাহলে যদি এরকম থাকে
আমরা এটাকে লিখতে পারি যে মাইনাস এ থেকে প্লাস এ, যেহেতু এটা কি ওপেন না, ওপেন 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 আছে, তার মানে ফার্স্ট ব্র্যাকেট হবে। ওকে, এবং ফার্স্ট ব্র্যাকেট হইলে বোঝাই যাচ্ছে এটা মাইনাস এ, এটা প্লাস এ যদি হয়, দুইটাই ওপেন, এবং এর ভিতরে কী হবে, এর ভিতরে ওরা থেকে যাবে, এক্সের ভ্যালু এর ভিতরেই থাকবে, বাইরে যাবে না। আচ্ছা, যদি ইকুয়াল হয়, যদি ইকুয়াল হয় কিছুই না, ইকুয়াল হইলে কিছুই আসবে না, জাস্ট এখানে একটা ইকুয়াল হবে, এখানে একটা ইকুয়াল হবে, সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজড হবে, সেই ক্ষেত্রে ক্লোজড হবে, আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই, এটা ভরাট হবে, এটা ভরাট হবে এবং এদের ভিতরে থাকবে, ঠিক আছে, আর কোনো কাজ নেই, তার মানে প্রথমটা শেষ। এরপরে দ্বিতীয়টায় আসি, দ্বিতীয়টায় কি বলছে যে জিরো থেকে এক্স স্কোয়ার এবং এ স্কোয়ার এটা আছে। তো এইখানে একটা জিনিস খেয়াল করবা, এখানে একটা জিনিস মনে রাখবা, এক্স স্কোয়ার এইখানে ভ্যালু কখনো নেগেটিভ কি হইতে পারে, এই টোটাল ভ্যালুটা এক্স স্কোয়ার, এক্সের ভ্যালু তুমি 2 দাও, এক্স স্কোয়ার তো 4 দেবে, এক্সের ভ্যালু তুমি -2 দাও, এক্স স্কোয়ার আমার 4ই দেবে, তাই না? তার মানে এই ভ্যালু কখনোই নেগেটিভ হইতে পারে না। আর যদি নেগেটিভ হইতে না পারে, যদি নেগেটিভ হইতে না পারে, তার মানে অবশ্যই সেটা 0 থেকে বড়, আর 0 থেকে বড় যদি কোনো ইন্টারভ্যাল এরকম থাকে, তো ওই শর্তের দিকে তাকাবই না আমরা, ওই শর্তের দিকে কি করব না, তাকাবই না, বাদ, ও শর্তই বাদ, আমরা তাকাবো আর একটা শর্তের দিকে। তার মানে আমরা এইখান থেকে কি পাবো, এক্স স্কোয়ার আর এ স্কোয়ার, জাস্ট এইটুকুর দিকে তাকাবো, এই অংশের দিকে তাকাবো, প্রথম অংশের দিকে আমরা তাকাবোই না, এক্সের সাথে পরের যে ইন্টারভ্যালটা, পরের যে ভ্যারিয়েবলটা আছে, সরি কনস্ট্যান্ট আছে, তার দিকে তাকাবো। তো এইটা তো অলরেডি আমরা করে আসছি, এটা মানে কি মডুলাস অফ এক্স এ, আর এটা থাকলে কি হবে, মাইনাস এ থেকে এক্সের ভ্যালু এ, এই যে তীর চিহ্ন এর দিকে আছে না, তার মানে ভয়তে ওর মধ্যে পালাই থাকবে। আচ্ছা, তাহলে এক্সটা কি করতে হবে, আগেরটার পরেরটার সাথে এই পাশে যে সংখ্যাটা কনস্ট্যান্ট থাকবে সেটা বাদ দিয়ে দেবো, যেমন এখানে 0 আছে, তো এটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে, 0টা বাদ হয়ে যাবে। সুতরাং আমরা এখানে কি করতে পারি, মাইনাস এ, এটা প্লাস এ, তো যেহেতু 0 আছে, এই যে 0 আছে, 0 এখানে রেখে এইটাকে আমরা ফার্স্ট, এটাকে সব ইয়ে করে দিই, এই যে ইন্টারভ্যালটা এরকম হবে, ইন্টারভ্যালটা এরকম হবে। যদি এইটাকে আমরা মানে ওপেন ক্লোজডের মাধ্যমে, ব্যবধির মাধ্যমে লিখতে চাই, তাহলে হবে মাইনাস এ থেকে 0 ইউনিয়ন 0 থেকে এ, ঠিক আছে, এটাকে এইভাবেও লেখা যায় অথবা এইভাবে লেখা যায়, এইভাবে তোমরা যে কোনোভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এই অসমতার বৈশিষ্ট্যগুলো ফাংশনে আসবে, প্রচুর পরিমাণে আসবে, এবং সেই ক্ষেত্রে তখন আমি আর এইভাবে আলোচনা করব না, সুতরাং এইগুলো একটু মাথায় রাখবো। এখানে প্রত্যেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, প্রত্যেকটা, এখানে 5টা পয়েন্ট দিছি, আরও অনেক পয়েন্ট আছে, বাট এই 5টা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, 3 নম্বরটা কী বলছে দেখো, এবার আছে হচ্ছে তো এক্স স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে, আমি এখানে এখানে ইকুয়াল যদিও দিছি, তো লাগতেছে না আমার এখন বর্তমানে, আমি এটাই লিখি। তো এখানে উভয় পাশে দিলে কি হবে, মডুলাস অফ এক্স এ। এখন দেখো তো তীর চিহ্নটা ভ্যারিয়েবল মারছে না কনস্ট্যান্টের দিকে, তার মানে তীর চিহ্নটা বাইরে চলে যাচ্ছে, তাই না? এটাকে যদি আমি তাকাই যে এইবার তীর চিহ্নটা বাইরে চলে যাচ্ছে, আগে ভিতরের দিকে আসছিল, ভ্যারিয়েবলের দিকে আসছিল, এবং ভ্যারিয়েবল ওরে মারছে, তো ভ্যারিয়েবল মারলে ভ্যারিয়েবল সাহস আসলে বেশি হয়ে গেছে। তো যখনই ভ্যারিয়েবলের সাহস বেশি হয়ে যাবে, তখনই ও কী করবে জানো, এই পাশে যে কনস্ট্যান্ট থাকবে, এই পাশে যে কনস্ট্যান্ট থাকবে, তার যে মাইনাস ভার্সন আর যে প্লাস ভার্সন, তার ভিতরে আর ও থাকবে না, তার ভিতরে আর ও থাকবে না, ও আর ভয়তে এর ভিতরে পালাই থাকবে না, ওদের ভিতরে এই কনস্ট্যান্টের মাইনাস এবং প্লাস ভার্সনের ভিতরে আর পলায় থাকবে না। ও কি করবে, ও এইখান থেকে লম্ফঝম্প মারবে আর কি, বাইরের দিকে লম্ফঝম্প মারবে, বলবে আমি ইনফিনিটির দিকে যাইতে চাই, ও আর পলাইতে থাকতে চাবে না, ঠিক আছে, থাকবো না কেউ বদ্ধ করে,
ওই দেখবো এবার জগৎটাকে টাইপের, ঠিক আছে। তো তাহলে এবারে এটাকে কীভাবে লেখা যায়, এটাকে যদি সেট বিল্ডিং পদ্ধতিতে বা ওপেন ক্লোজডের মাধ্যমে যদি লিখি, তো ফার্স্ট ওপেন মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ ইউনিয়ন এ থেকে, এই যে এ থেকে ইনফিনিটি পর্যন্ত, এই যে এরকমই আসবে, ঠিক আছে, এরকমই আসবে। তো এখন তাহলে আমরা এটাকে আরেকভাবেও লেখা যায়। আচ্ছা, যদি আমরা এবার ইকুয়াল দিই, এখানে যেমন ইকুয়াল আছে, যদি ইকুয়াল এখানে দিয়ে দিই তাহলে আর কিছুই না, জাস্ট এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে, এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে, এটা ভরাট হবে, এটা ভরাট হবে, আর কিছুই না, আর কোনো কাজ নেই, সেম টু সেম আর যা আছে তাই, ঠিক আছে। তার মানে এইখান থেকে আমরা দেখি এখানে না এক্সের ভ্যালু, এইগুলো তো এক্সের ভ্যালু, তার মানে এক্সের ভ্যালু সেই ক্ষেত্রে কী হবে বলো তো, এক্সের ভ্যালু হবে হচ্ছে মাইনাস এ থেকে ছোট ইউনিয়ন এক্সের ভ্যালু কী হবে, সরি, এক্সের ভ্যালু প্লাস এ থেকে বড় হবে, এই আর কোনো কাজ নাই, ঠিক আছে, আর কোনো কাজ নাই। আচ্ছা, পরেরটা কি বলছে, যে যদি আমাদের দুইটা উৎপাদক আকারে থাকে, এটা ইম্পর্টেন্ট, যদি উৎপাদক আকারে থাকে, একটা উৎপাদক বাদে থাকতে পারে, সেটা আমরা আসবো যখন দ্বিঘাত ফাংশন করাবো, বহুপদী ফাংশন করাবো। কিন্তু যদি আমাদের উৎপাদক আকারে আসে, তো উৎপাদক আকারে আনার ট্রাই করতে হবে, ঠিক আছে। তো সাপোজ এক্স মাইনাস টু আর একটা দিলাম এক্স মাইনাস থ্রি লেস দেন 0। এখন উৎপাদক আকারে আসলে আগে দেখতে হবে যে এই দুইটাকে ইকুয়াল ধরতে হবে, ইকুয়াল 0 ধরতে হবে। তো মনে মনে এক্স মাইনাস টু সমান 0 ধরে নিলাম, তার মানে এক্সের ভ্যালু কত পাচ্ছি 2। এক্স মাইনাস থ্রি সমান 0 ধরে নিলাম, তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি 3। এখন দেখতে হবে এক্সের ভ্যালু কোনটা বড়, 2 বড় না 3 বড়, অবভিয়াসলি 3 বড়। আচ্ছা, যদি 3 বড় হয় আমরা একটু সংখ্যারেখা কল্পনা করি, 3 যদি বড় হয় এদিকে থাকবে না, 2 তো ছোট, তার মানে এদিকে থাকবে না, সংখ্যারেখার বাম পাশে সব ছোট, তাই না, সংখ্যারেখা একটা দেখো 0 1 2, এদিকে তো প্লাস ইনফিনিটি, আর এখানে কি -2, তার মানে যত বাম দিকে যাওয়া যায় ততই ভ্যালু কমতে থাকে, যত ডান দিকে যাওয়া যায় ততই ভ্যালু বাড়তে থাকে। তাহলে 3 তো ডান পাশে থাকবে আর 2 অবশ্যই বাম পাশে থাকবে। এবার দেখো আমরা সংখ্যারেখাটা টাকায় ফেলাইলাম, তীরটা কোন দিকে আছে, এই যে উৎপাদকের দিকে, ভ্যারিয়েবলের দিকে, এইদিকে সব ভ্যারিয়েবল, ঠিক আছে, এদিকে সব ভ্যারিয়েবল। তো যদি তীর এই দিকে থাকে তাহলে এই যে এক্সের ভ্যালু কী হবে, এই 2 এবং 3, এখান থেকে যেই দুইটা ভ্যালু পাবো 2 এবং 3, তার ভিতরে কী হয়ে থাকবে, ভয়তে লুকায় থাকবে, এবং তারা ওপেন হবে। ওপেন কেন, কারণ এখানে ইকুয়াল নাই। এখানে যদি ইকুয়াল হইতো তাহলে আমরা কি করতাম, এখানে 2 দিয়ে এখানে 3 দিয়ে ক্লোজ করে দিতাম, এটা ভরাট করে ক্লোজ করে দিতাম, ঠিক আছে। তো ওপেন থাকলে কি হবে, ওপেন থাকলে হচ্ছে 2, 3 এর ভিতরেই এক্স থাকবে, এক্স এই 2, 3 এর ভিতরেই থাকবে ভয়তে। আর যদি ক্লোজ হয়, তো ক্লোজ হইলে আমাদের এরকম হবে 2, 3, ঠিক আছে, ক্লোজ এইভাবে আমরা করে দিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এটাকে অন্যভাবেও লেখা যায়, যে এই যে 2x3 এটাকে এইভাবে লেখা যায়, আর 2x এই যে এটাকে এইভাবে লেখা যায়। আচ্ছা, পরেরটা লাস্ট 5 নাম্বার, যদি x-2 x-3 গ্রেটার দেন 0 হয়, আমাদের প্রথম কাজ হবে কে বড় কে ছোট। তো এখানে আমাদের আগে বের করতে হবে কে বড় কে ছোট, দুইটা উৎপাদককেই শূন্য ধরে বের করতে হবে। তো এখানে 3 বড়, এখানে 2 ছোট, কিন্তু তীর এবার কি হয়েছে, বেরোয় যাচ্ছে। তো তীর যদি বের হয়ে যায় তাহলে কি হবে, ও তো আর ভয় পাবে না, ও তো এবার জগৎ দেখতে বেরোবে, বাইরে লম্ফচম্প দেওয়া শুরু করবে। তার মানে এই ক্ষেত্রে সে কী হবে, -ইনফিনিটি থেকে 2 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটাই তো আমাদের এক্সের ভ্যালু।
এটাই আমাদের এক্সের ভ্যালু, ঠিক আছে। তার মানে এক্সের ভ্যালু আমাদের এরকমই আসতেছে, অথবা এক্সের ভ্যালু এইভাবে লেখা যায় যে 2 ইউনিয়ন এক্স 3, 3-এর থেকে বড়, 2-এর থেকে ছোটো, যাই হোক আমরা এইভাবে দেখব। আচ্ছা, আমাদের নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে অসমতার আমি কিছু সমাধান করব, এবং এই অসমতার কিছু সমাধান মেবি টোটাল 5টা আছে। এই 5টা করতে পারলেই মোটামুটি আমাদের সকল প্রকার এক্সের ভ্যালু বের করার যত প্রকার টেকনিক আছে সব আমি এই 5টার মধ্যে শিখাই দেবো, ঠিক আছে। তো এটা করতে পারলে অবশ্যই তোমাদের অসমতা অধ্যায়ের যে জাম্প রুলের মাধ্যমে করার যে বিশাল বড় পদ্ধতি, সেই পদ্ধতিতে আর যাওয়াই লাগবে না, সহজে সেকেন্ডের মধ্যে তোমরা এটা করতে পারবা। ওকে, তো এর কারণ এটা বের করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করা লাগবে হচ্ছে একটা সংখ্যা রেখা আঁকাইতে হবে। এবং এইখানে একটা জিনিস দেখো, আমাদের এখানে অসমতা কিন্তু আগে কয়টা ছিল? 2টা ছিল। তো 2টা থাকলে আমরা বুঝতে পারতেছি যে এর ভিতরে হবে অথবা এই 2টার বাইরে হবে। কিন্তু যদি একের অধিক হয়, এখানে কয়টা আছে? 3টা। উৎপাদক কয়টা আছে? আগে ছিল উৎপাদক 2টা, এখন আছে উৎপাদক 3টা। তো উৎপাদক যদি 3টা হয়, সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে প্রথমেই এক্সের আগে কোনো নেগেটিভ অংশ থাকবে না, এক্সের আগে কোনো নেগেটিভ পার্ট থাকবে না, ওইটাকে আগে ভ্যানিশ করতে হবে। ওকে, ওইটাকে যদি আগে ভ্যানিশ করতে পারি, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এক্সের আগে নেগেটিভ পার্টকে ভ্যানিশ করতে হবে। ওকে, দ্বিতীয় কাজটা হচ্ছে এদের প্রত্যেকটা থেকে এক্সের ভ্যালু বের করতে হবে উৎপাদক থেকে। যেমন এখানে আমরা যদি 0 ধরি, কত হয়? 1 আসে। এখানে যদি x-2 0 ধরি, কত আসে? এক্সের ভ্যালু 2। মানে আমাদের এই সংখ্যাটা লাগবে প্রত্যেকটা উৎপাদক থেকে। এবার দেখতে হবে এর মধ্যে বড়কে, বড় 3, তবে 3 থাকবে সবার ডানে, তারপরে কে 2 থাকবে, তারপরে কি আছে? 1। ওকে, এইবার কাজ কি? এবার 3 নম্বর কন্ডিশন সবার ডান পাশে পজিটিভ হবে, যেহেতু এই পাশে সব পজিটিভ। তো এইভাবে মনে রাখবা, এই পাশে সব কি হবে? পজিটিভ হবে। ফার্স্টে আমরা প্লাস দিয়ে শুরু করব। এইবার আমাদের আসতে হবে যে 4th কন্ডিশনে, এদের প্রত্যেকের পাওয়ার দেখতে হবে, পাওয়ার, উৎপাদকের পাওয়ারের দিকে তাকাইতে হবে। যদিও আমরা সামনে সেই অঙ্কে আসব, তো পাওয়ারের দিকে তাকাইতে হবে। পাওয়ার যদি বিজোড় হয়, সাইনের কোনো পরিবর্তন হয় না, সাইন SIGN, সাইনের কোনো পরিবর্তন, পাওয়ার যদি বিজোড় হয় সাইনের পরিবর্তন হবে, পাওয়ার যদি জোড় হয় সাইনের পরিবর্তন হবে না, অ্যাজ ইউজুয়াল যা আছে তাই থাকবে, ঠিক আছে। অনেকে বলে প্লাস জোড় পাওয়ার যদি থাকে, পাওয়ার যদি ইভেন হয় তো ওটা বাদ দিয়ে ক্যালকুলেট করে, না, এটা করা যাবে না। কারণ আমরা গ্রাফ যদি করতে যাই, ওটা কাজে লাগবে, ওটা খুব কাজে লাগবে। তো আমরা ফার্স্টে কী দেখবো? পাওয়ার কী আছে। পাওয়ার এখানে সবগুলো অড আছে বা বেজোড় আছে, তো আমার তাহলে আর মাথা ঘামানোর কিছু নাই। প্রথম কী আছে? প্লাস আছে। আচ্ছা, x-3, এই উৎপাদকের এক্সের ভ্যালু কত পাইছি? 3। তাহলে এখানে রাখি, এখানে রেখে আমরা দেখব যে এই দাগটার পরেরটা কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? মানে সাইনের কি পরিবর্তন হবে? সেটা দেবে হচ্ছে ওর পাওয়ার, উৎপাদকের পাওয়ার। তো পাওয়ার যেহেতু বিজোড়, তার মানে সাইনের পরিবর্তন হবে। এরপরে কি আছে? এই যে 2 তো এইটা 2 পাইছে কোথার থেকে? x-2 থেকে। তাহলে এই উৎপাদকের পাওয়ার কি? বেজোড়, সাইনের পরিবর্তন হবে? হ্যাঁ হবে, এখানে একটা প্লাস হবে। আচ্ছা, তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে যে 1, তো এই 1টা কোথা থেকে পাইছে? x-1 থেকে। তো এই উৎপাদকের পাওয়ার কি? বেজোড়। তো বেজোড় কি সাইনের পরিবর্তন হবে? হ্যাঁ, সাইনের পরিবর্তন হবে। ওকে, তো আমরা এটা পেয়ে গেলাম। এবার আমাদের তাকাইতে হবে, সেটা কি? কন্ডিশন কি ছিল অসমতার? গ্রেটার দেন, এই টোটালটার ভ্যালু কি হবে? 0 থেকে বড় হবে, তার মানে এই টোটালটার ভ্যালু পজিটিভ হবে। আর পজিটিভ ভ্যালু আমরা কোথা থেকে পাইছি? পজিটিভ ভ্যালু পাইছি এর ভিতরে, পজিটিভ ভ্যালু পাইছি 1 এবং 2 এর ভিতরে। এখানে কেন আমরা ওপেন রাখছি? কারণ এখানে আমাদের ইকুয়াল নাই, এই কারণে। ক্লিয়ার? তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স বিলংস টু 1 থেকে 2 এর ভিতরে হবে ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি হবে, ব্যাস শেষ, খেলা খতম।
অ্যান্সার শেষ। বা যদি তোমরা অন্যভাবে লিখতে চাও যে 1 এক্সের ভ্যালু এর ভিতরে হবে ইউনিয়ন দিয়ে 3-এর থেকে বড় হবে, ব্যাস শেষ। এইভাবে যেইভাবে খুশি লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আরও কিছু উদাহরণ করাইলে বুঝবা, আরও কিছু ক্লিয়ার হবা। যেমন এইখানে আমাদের একটা কন্ডিশন এক্সট্রা আসবে। তো প্রথমে কাজ কি? প্রথমে কাজ হচ্ছে এক্সের আগে কোনো নেগেটিভ সাইন রাখা যাবে না। তো এইখানে তো এক্সের আগে একটা নেগেটিভ আছে, তো আমরা এটাকে ক্লিয়ার করি। x-1 এখান থেকে মাইনাস কমন নিয়ে সামনে নিয়ে আসি, তাহলে থাকে x-2 আর নিচে থাকে হচ্ছে x-3, ঠিক আছে। অনেকে এই কন্ডিশন না বলে আর একটা কন্ডিশন বলে, বাট তোমরা মানে প্লিজ দয়া করে এই কন্ডিশনটাই মনে রাখবো যে এক্সের আগে সব পজিটিভ হবে, অনেক জায়গায় বেঁচে যাওয়া। আচ্ছা, তো এটা 0 হবে, ওকে। আচ্ছা, এখন মাইনাস দ্বারা উভয় পাশে যদি গুণ করি কি আসে? x-1 x-2 নিচে হচ্ছে x-3, মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করলে অসমতার চিহ্ন পাল্টিয়ে যায়, অসমতার চিহ্ন পাল্টায় যায়। এবার দেখো প্রত্যেকটা উৎপাদকের পাওয়ার হচ্ছে বিজোড়, তার মানে আমার সাইন তো পরিবর্তন হইতেই থাকবে। এটা ঠিক আছে, আমরা অ্যান্সার এমনি পেয়ে যাব। সবার থেকে বড় কে? 3, তারপরে বড় কে? 2, তারপরে কি আছে? 1। ফার্স্টে কী হবে? প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। কেন? কারণ সবার পাওয়ার বিজোড়, সাইনের পরিবর্তন হইতে হইতে আসবে। এখন আমাদের অ্যান্সার কি? অসমতার সাইন কি আছে? লেস দ্যান ইকুয়াল। তো লেস দ্যান ইকুয়াল মানে কি? আমাদের নেগেটিভ, এই টোটাল ভ্যালুটা কি আসবে? এই টোটাল ভ্যালুটা মাইনাস হবে, মাইনাস। তো টোটাল ভ্যালু যদি মাইনাস হয় তাহলে আমাদের মাইনাস আছে কিসের ভিতরে? এর ভিতরে। আর একটা কোথায় আছে? এই যে এখানে, এই যে এইখানে আছে, এইখানে আছে। তাহলে এক্সের ভ্যালু এক্স বিলংস টু কী হবে? -ইনফিনিটি থেকে 1, অবশ্যই ক্লোজড। কেন? কারণ এখানে ইকুয়াল আছে, ইউনিয়ন 2 থেকে 3 এর ভিতরে। অথবা তোমরা যদি চাও যে না আমরা এইভাবে লিখবো না, তাহলে -ইনফিনিটি থেকে এক্সের ভ্যালু 1, এখানে একটা ইকুয়াল দিবা, ইউনিয়ন 2, এইভাবে, ব্যাস এইভাবে লিখে দিলে কাজ শেষ, ঠিক আছে। এইভাবে লিখে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, এইবার আসি একদম লাস্ট কন্ডিশন। সেটা কি? মানে এই অঙ্কের লাস্ট কন্ডিশন। এটা তো আমরা লিখলাম, ফার্স্টে আমরা এটা করে ফেলাইছি, কিন্তু এই অ্যান্সারটা এইখানে আমরা একটু চেঞ্জ করব। কোথায় চেঞ্জ করব? দেখো নিচে কি আছে? x-3। এখন x সমান যদি 3 হয় তাহলে সামথিং বাই 0 কী হয়ে যাবে? অসংজ্ঞায়িত, তাই না? +-ইনফিনিটি। এখানে যদি 3 বসাই কী হবে? এই সামথিং বাই 0। এখন অসংজ্ঞায়িত তো গ্রহণযোগ্য না। তার মানে এক্সের ভ্যালু কখনো কি 3-এর সমান কি হইতে পারবে না? 3-এর সমান হইতে পারবে না। তার মানে এই যে ইকুয়াল, এই ইকুয়ালটা 1-এর জন্য প্রযোজ্য, 2-এর জন্য প্রযোজ্য, কিন্তু 3-এর জন্য আর প্রযোজ্য না। তাহলে 3-এর জন্য যদি প্রযোজ্য না হয়, এই জায়গা বাদ যাবে, এই জায়গা বাদ যাবে, এই জায়গা বাদ যাবে, কী হবে? এখানে 3 ওপেন হবে, 3 ওপেন হবে, এটা ভরাট হবে না, এটা লেস দ্যান আকারে থাকবে, ইকুয়াল হবে না। জাস্ট এই জিনিসটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। তার মানে আমাদের আগের অঙ্কের এই অঙ্কে পার্থক্য হচ্ছে এই কন্ডিশনের দিকে তাকাইতে হবে যে নিচে আমার কোনোভাবেই হর কোনোভাবেই শূন্য হবে না। ওকে, এবার আর একটু বড় করে করলাম, ঠিক আছে। তো ফার্স্ট কন্ডিশন কি? একটা সংখ্যা একা আঁকাবো, তো দেখতে হবে এখানে কি আসতেছে। দেখো তো এক্সের আগে কোনো মাইনাস আছে না? নেই, ভালো, আমার জন্য বেঁচে গেলাম। তো এখানে এক্সের ভ্যালু কত পাচ্ছে? এখানে পাচ্ছে কিন্তু হাফ, তাই না? মানে 2x - 1 = 0 ধরলে এক্সের ভ্যালু হাফ আসে। এখানে এক্সের ভ্যালু 1 পাবো, এখানে 3 পাবো, এখানে 4 পাবো। তো লিখে দিই, প্রথমে 4, তারপরে কত হবে? ওই যে 3 আছে, তারপরে কত আছে? 1 আছে, তারপরে কত আছে? হাফ আছে, তাই না? হাফ আছে, এই যে হাফ। আচ্ছা, এরপরে কন্ডিশন কি আছে? নিচে এক্স কখনো 4 হবে না। এক্স যদি এখানে 4 হয়ে যায়, দেখো পাওয়ারের পরে আবার ডিপেন্ড করে।
পাওয়ার কি আছে? পাওয়ার আছে বেজোড়। তো পাওয়ার যদি বেজোড় থাকে, পাওয়ার যদি আমাদের বেজোড় থাকে, তাহলে এখানে কি এক্স সমান সমান 4 হবে না। জোড় থাকলেও হবে না, সমস্যা নেই। তার মানে এক্স এখানে 4 হবে না। এই কন্ডিশন কিন্তু মাথায় রাখতে হবে যে এক্স ডাজ নট ইকুয়াল 4, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো ফার্স্টে কী করবো? প্লাস দিয়ে শুরু। এবার 4, এই যে 4 কোথা থেকে পাইছি? উৎপাদক, এই যে এখান থেকে পাইছি। তো এই উৎপাদকের পাওয়ার কত? বিজোড়। সাইনের পরিবর্তন হবে, যেহেতু বিজোড় আছে পাওয়ার উৎপাদকে। পরের দাগটা কি আছে? 3 কোথা থেকে পাইছি? x-3 থেকে। তো এর পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 3, তার মানে বিজোড়। সাইনের পরিবর্তন হবে, হ্যাঁ হবে। আচ্ছা, তারপর এটা কি আছে? 1 কোথা থেকে পাইছি? x-1 থেকে। এর পাওয়ার কি আছে? এর পাওয়ার আবার জোড় আছে। সাইনের পরিবর্তন কি হবে? না। ফর দ্য ফার্স্ট টাইম পাওয়ার আসছে জোড়, তার মানে ওই উৎপাদকের এটা কি হবে না? সাইনের পরিবর্তন হবে না। মানে প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। হাফ কোথা থেকে পাইছে? এই যে এখান থেকে। এর পাওয়ার কত আছে? 1। তো পাওয়ার যদি 1 হয় সাইনের পরিবর্তন হবে, হ্যাঁ হবে। এইবার হবে। এইবার আমাদের কন্ডিশনের দিকে তাকাইতে হবে। কি আছে? অসমতা গ্রেটার দেন 0। তো গ্রেটার দেন 0 হইলে তো এই যে পেয়ে গেছি। এই যে গ্রেটার দেন 0 হচ্ছে কোথায়? এখান থেকে এটা মানে প্লাস না, মানে এই টোটালটার ভ্যালু কী হবে? পজিটিভ হইতে হবে। তো পজিটিভ ভ্যালু কোথার থেকে? এই যে এইটুকুর ভিতরে পাচ্ছে আর এইটুকুর ভিতরে পাচ্ছে, মানে এই যে এই অংশটুকুর ভিতরে পাচ্ছি আর এই অংশটুকুর ভিতরে পাচ্ছি। একটাও বৃত্ত ভরাট হবে না, কেননা এখানে ইকুয়াল নাই। তার মানে অ্যান্সার কত আসতেছে? x বিলংস টু হাফ থেকে 3 এর ভিতরে ইউনিয়ন 4 থেকে ইনফিনিটি। ব্যাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 4 থেকে ইনফিনিটি, জাস্ট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, শেষ। আচ্ছা, পরেরটা কি আছে দেখো। পরেরটার দিকে যদি আমরা তাকাই তাহলে, আচ্ছা এইখানে মেবি অঙ্কটা ভুল আছে। এখানে আমরা পাওয়ারটা চেঞ্জ করে দিই, এখানে 4 করে দিই। এখানে আমরা 4 করে দিলাম পাওয়ারটা। ওকে, আচ্ছা। তো একই রকম, এক্সের আগে কোনো নেগেটিভ সাইন আছে? না, নাই। ঠিক আছে, তারপরে আমরা আগেরটার মতনই তো, তার মানে সবই আমরা পেয়ে গেছি। কি হবে? 4 হবে, তারপরেরটা 3 হবে, তারপরেরটা 1 হবে, তারপরেরটা হাফ হবে। শুরু হবে কি দিয়ে? প্লাস দিয়ে। প্লাস দিয়ে। এইবার x-4, এই দাগটা তো 4 দাগ কোথা থেকে পাইছি? x-4 থেকে। পাওয়ার কি? জোর। সাইনের পরিবর্তন হবে পাওয়ার যদি ইভেন হয় বা জোর হয়? না, সাইনের পরিবর্তন হবে না, মানে প্লাস থাকলে প্লাসই হবে। x-3 কোথা থেকে পাইছি? এই যে এখান থেকে। পাওয়ার কি আছে? অড। সাইনের পরিবর্তন হবে, হ্যাঁ হবে, বিজোড় থাকলেই হবে। 1, এই যে 1। সাইনের পরিবর্তন কি হবে? পাওয়ার তো আবার জোর, না হবে না, মাইনাস থাকবে। তারপরটা কি আছে? হাফ কোথা থেকে পাইছে? এই যে এখান থেকে। এর পাওয়ার কি? 1। তো পাওয়ার যদি 1 থাকে সাইনের পরিবর্তন হবে, হ্যাঁ হবে, মাস্ট হবে। এইবার আমরা আসি এই কন্ডিশনে। কি আছে কন্ডিশন? এই টোটাল ভ্যালুটা পজিটিভ হইতে হবে। পজিটিভ ভ্যালু কোথায় পাবো? এই যে এখানে পাবো। এই যে এর ভিতর থেকে লাভজপ মারবে আর কি। ঠিক আছে, তার মানে এক্সের ভ্যালু কত হচ্ছে? এখানে কিন্তু ইকুয়াল নাই, এই জন্য একটা বৃত্ত ভরাট দিইনি। x বিলংস টু -ইনফিনিটি থেকে হাফ পর্যন্ত আসবে, ইউনিয়ন দিয়ে 3 থেকে ইনফিনিটির ভিতরে থাকবে, তাই তো? কারণ 4 পার হয়ে তো ইনফিনিটি আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কিন্তু আগেরটাই কি বলছিলাম? আমাদের আগেরটাই কি ছিল? 4 হবে না। এইখানেও তো আছে 4 হবে না, এখানেও তো আমাদের 4 হবে না। 4 হলে তো কেস সেই জন্ডিস হয়ে গেল, তাই না? অসংজ্ঞায়িত হয়ে গেল। তো আগেরটার ক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় নাই। কেন? কারণ আগেরটার ক্ষেত্রে আমার 4 ওপেন ছিল, 4 সহ আসে নাই, বৃত্ত ভরাট ছিল না। বাট এইবার তো আমার 3 থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, যার মধ্যে 4ও আছে। কিন্তু 4 তো আমার হবে না, 4 হইলে তো লস প্রজেক্ট। তো আমার 4টা কি ফাঁকা থাকা লাগবে না? 4 শুধুমাত্র 4 অংশটা ফাঁকা থাকা লাগবে। এখন ওইভাবে কি লেখা যায় যে 3 থেকে 4 আবার ইউনিয়ন দিয়ে 4 থেকে? হ্যাঁ, লিখতে পারো, কোনো সমস্যা নেই, লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, কিন্তু কোনো দরকার নাই। 3 থেকে 4 আবার ইউনিয়ন দিয়ে 4 থেকে ইনফিনিটি লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা এইভাবে লিখবা, -ইনফিনিটি থেকে
হাফ ইউনিয়ন দিয়ে 3 থেকে ইনফিনিটি দিবা, শুধুমাত্র এই 4টাকে বাইরে বের করে দিবা, যা 4 তুই আমাদের মধ্যে অন্তর্ভুক্ত না, ঠিক আছে? ও 4 টোটালি বাইরে, 4 অ্যান্সারের বাইরে চলে যাবে। ওকে, তো এই গেল 4টা লাস্ট অঙ্ক। আচ্ছা, লাস্ট অঙ্কের ক্ষেত্রে আমাদের অসমতার আর একটা কন্ডিশন আসবে। তো ঠিক আছে, আমরা আগে আঁকাই ফেলাই। কী কী আছে? এক্সের আগে কোনো নেগেটিভ না নেই। এইখান থেকে এক্সের ভ্যালু কী আসতেছে? এক্সের ভ্যালু দেখো, একটা 0 পাইছি, এখান থেকে 1 পাইছি, আর এখান থেকে কত পাইছি? -1। তার মানে সবার ডানে থাকবে 1, তারপরে থাকবে 0, তারপরে থাকবে -1, ঠিক আছে? তারপরে থাকবে -1। আচ্ছা, বাট এই কন্ডিশনটা একটু খেয়াল করে, ফার্স্টে কী দিয়ে সবার প্রথমে কী থাকবে? প্লাস থাকবে, মাস্ট প্লাস থাকবে। আচ্ছা, যদি প্লাস থাকে পরেরটা কী হবে? পরেরটা হবে হচ্ছে যেহেতু 1, সরি এই যে 1, তাই না? এই যে 1, এই 1টা কোথা থেকে পাইছে? এই উৎপাদক থেকে। পাওয়ার কি আছে? বেজোর আছে, তার মানে সাইনের পরিবর্তন হবে, মাইনাস হবে। ওকে, পরেরটা কি আছে? 0, শূন্যের পাওয়ার কত? এই যে এক্সের পাওয়ার 2, তার মানে হচ্ছে জোর থাকলে না চেঞ্জ হবে না, ও এইভাবেই থাকবে। পরেরটা কি আছে? -1, -1-এর পাওয়ার কি আছে? অড, বিজোড়, সাইনের পরিবর্তন হবে? হ্যাঁ, মাস্ট হবে। এখন আমার টোটাল ভ্যালু কি চেয়েছে? আচ্ছা, এখানে কিন্তু আরেকটা কন্ডিশন আছে, এক্সের ভ্যালু -1 হবে না, -1 হইলেই নিচেরটা অসংজ্ঞায়িত চলে আসবে। তার মানে -1 কী হবে? গোল হবে, ওটা ভরাট হবে না। এখন আমার টোটাল ভ্যালুটা কি পজিটিভ নয়? টোটাল ভ্যালুটা পজিটিভ হবে, তার মানে এর ভিতরে থাকবে। আর 1 কি ভরাট হয়ে যাবে না? কারণ 1 হইলে তো কোনো সমস্যাই নেই এখানে, এই যে ঠিক আছে, 1 হইলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে আমাদের এক্সের ভ্যালু কী আসবে? দেখো, প্রাথমিক অবস্থায় এক্সের ভ্যালু, এখনও ফাইনাল অ্যান্সারে যাব না। প্রাথমিক অবস্থায় আসবে হচ্ছে -∞ থেকে -1, অবশ্যই -1 ওপেন হবে, কারণ -1 যেই বসাবো এটা ঘ্যাচাং ফু কেটে যাবে। আর এটা কী হবে? এক্সের ভ্যালু 1 হইতেই পারে, কোনো সমস্যা নেই, যেহেতু এখানে ইকুয়াল আছে, এখানে ইকুয়াল বসাই দিলাম ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? ইনফিনিটি অলওয়েজ ওপেন হয়। আচ্ছা, এখন আমাদের মানে অসমতার ক্ষেত্রে এই ভ্যালুগুলো মাঝে মধ্যে কখন টেস্ট করবা বলে দিই, যখন লেস দেন ইকুয়াল, মানে ইকুয়াল জিনিসটা থাকবে, তখন এই জিনিসটা করা লাগে। লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল জিনিসটা থাকলে আমরা একটু টেস্ট করব কীভাবে এক্সের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা ওই ইকুয়ালিটিতে মানে ওই ইয়েতে বসাবো, আমরা অসমতায় বসাবো। ওকে, যেমন এখানে অসমতা কী ছিল? x² x-1 হোল কিউব ডিভাইডেড বাই x+1 টু দি পাওয়ার কত আছে? 5। ওকে, এখন এক্সের ভ্যালু 0 ধরে নিতে হবে, এই প্রত্যেকটা মান এখানে বসাবো। যদি এখানে 0 বসাই, কি আসতেছে বলতো? 0। এখানে যদি 0 বসাই তো 0 - 1 থাকতেছে, আর নিচে থাকতেছে হচ্ছে 0+1, এখানে টু দি পাওয়ার 3, এটা 5। তো এটা যখনই শুধু এই অংশটা ভ্যালু কত আসবে? উপরে 0 আসবে না, 0-এর সাথে যাই গুণ করে 0 আসবে, আর নিচে কি আসবে? 1 আসবে। তার মানে এই টোটালটার ভ্যালু কি আসতেছে? 0। এটা একটু মাথায় রাখুন। তারপরে এক্সের ভ্যালু হচ্ছে 1 বসাই, এক্সের ভ্যালু যদি 1 বসাই তো আচ্ছা, এক্সের ভ্যালু 1 বসানো লাগবে না, কারণ কি দেখো, এখানে একটা জিনিস যে কোনটা বসাবো, 3টাই বসানোর দরকার হয় না, যেহেতু আমরা 1 তো পেয়েই গেছি না, 1 তো আসবেই, তো 1 বসানোর কোনো দরকার নেই। আবার কি -1ও বসানোর দরকার নেই, কারণ -1 বসাইলেই তো এটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, তার মানে বাকি 2টার বসানোর দরকার নেই। কোনটা বসাবা? যদি কোনো এক্সের ভ্যালু আমার অ্যান্সারের ভিতরে না থাকে, তাহলে ওই ভ্যালুটা যখন গ্রেটার দেন ইকুয়াল থাকবে, লেস দেন ইকুয়াল থাকবে, যখন এই ইকুয়াল জিনিসটা থাকবে তখন বসাবা। কেন আমি বলতেছি, এই যে এক্সের ভ্যালু 0 বসাইলে এটা তো 0 আসতেছে, তো এই 0টা কিন্তু গ্রান্টেড হবে। 0টা কি হবে? 0টা গ্রান্টেড হবে। ওকে,
কারণ কারণ অসমতার একটা বৈশিষ্ট্য আমি বলি। মনে করো 5-5-এর থেকে বড়, এটা কি সম্ভব? জীবনেও সম্ভব না। এটা একটা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। কিন্তু 5-5-এর থেকে বড় অথবা সমান, এটা কি সম্ভব? দেখি তো। 5-5-এর থেকে বড়, একটু ভাঙলাম এই জিনিসটাকে। আর একটা কি 5 = 5, তো এইটা তো মানে অসম্ভবের বেসম্ভব হয়ে গেছে। বাট এইটা কি? এইটা তো রাইট, এটা রাইট না? তো এই যে আমি যে কারণে বলছি যে ইনইকুয়ালিটির যদি ইকুয়াল থাকে, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, তাহলে আমাদের যে কোনো একটা কন্ডিশন যদি মিলে যায়, যে কোনো একটা কন্ডিশন যদি মিলে যায়, তাহলে এই জিনিসটা সত্য, এই স্টেটমেন্ট ট্রু হিসেবে গণ্য হবে। ওকে, এই স্টেটমেন্টটা সত্য হিসেবে গণ্য হবে। মানে 5-5-এর থেকে বড় অথবা সমান, এই স্টেটমেন্টটা সত্য। এটা ইনইকুয়ালিটির একটা বৈশিষ্ট্য, খুব বিশেষ একটা বৈশিষ্ট্য। এবার আসে আগের অঙ্কে। এক্সের ভ্যালু 0 বসাইলে তো আমার 0 সমান হচ্ছে, আর টোটালটা কি ছিল? গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে এক্সের ভ্যালু 0, এটা কাউন্টেবল না? অবশ্যই কাউন্টেবল, কারণ এক্সের ভ্যালু এখানে 0 বসাইলে 0 বসাইলে তো এই টোটাল ভ্যালু কত আসতেছে? 0। আর 0 গ্রেটার দেন ইকুয়াল 0, এই স্টেটমেন্টটা কী হবে? সত্য হবে। 0 থেকে বড় না, কিন্তু 0 তো 0 সমান, ইকুয়ালস। তার মানে এখানে এই 0টা অ্যান্সার হিসেবে আসবে। তার মানে এটা ভরাট হবে এবং এখানে ইউনিয়ন দিয়ে 0টা এর ভিতরে আসবে। ঠিক আছে? তার মানে এখানে একটু মনে রাখো এক্সট্রা কন্ডিশন কী কী আছে। যদি কোনো অ্যান্সার এই যে এক্সের যতগুলো ভ্যালু আছে, এই এক্সের ভ্যালুগুলোর ভিতরে যদি আমাদের অ্যান্সারটা না থাকে, এক্সের কোনো ভ্যালু যদি বাদ যায়, তাহলে ওটা বসায় দেখতে হবে ইনইকুয়ালিটির এই কন্ডিশন, এই স্টেটমেন্টটা যায় কি না। অবশ্যই তার জন্য এখানে একটা ইকুয়াল থাকতে হবে। তো এই ছিল মোটামুটি লেকচার। একেবারে খুবই সংক্ষেপে ঝাড়ছি আর কি। ঠিক আছে, খুবই সংক্ষেপে করছি। তো সামনের দিন আমরা ফাংশনের দিকে চলে যাব, আমরা খুব দ্রুত ফাংশনের দিকে চলে যাব, কারণ ফাংশনের এই লেকচার সিরিজটা বড় হবে, এটা একটু বড় হবে, আমি সংক্ষেপ করার চেষ্টা করব। ঠিক আছে, তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।